টি-20 সিরিজ সামনে রেখে গোয়ালিয়রের সন্ধ্যায় ফ্লাড লাইটে প্রস্তুতি সারবে টাইগাররা। দুপুরে অনুশীলনে নামবে টিম ইন্ডিয়া। সাকিবের মতো ক্রিকেটারের দেশের মাটিতেই বিদায় হওয়া উচিত। আরব আমিরাতে ক্রীড়া উপদেষ্টা, নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব। এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি বাংলাদেশেই ফেয়ারওয়েলটা বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি তাজিন খন্দকার। নারী টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। শারজা থেকে শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। ইতিহাস গড়ার ম্যাচ, অপেক্ষা ছিল অনেকগুলো অর্জনের। ১৭তম টি-20 খেলার মাইলফলক ছুঁয়ে ফেলেন লাল সবুজ অধিনায়ক। কয়েন ভাগ্যটা ওই দিন ছিল তার পক্ষেই। আরব আমিরাতের বিখ্যাত শারজা ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা। পাওয়ার প্লেতে আক্রমণাত্মক সাথী মুর্শিদা জুটি, তবে অতি আক্রমণ করতে গিয়ে আসে বিপদ। দলীয় ২৬ রানে আউট হন মুর্শিদা। প্রথম উইকেটের পতন বাংলাদেশের। তবে উইকেট হারালেও দমে যাননি সাথী রানী। সুবাহানা মুস্তারিকে নিয়ে পাল্টা আক্রমণ করেন স্কটিশ শিবিরে। দুজনে মিলে গড়েন ৪২ রানের জুটি। বাউন্ডারি হাকান ৫টি। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করে বাংলাদেশ। পরে সাথী রানী আউট হলে ভেঙে যায় এই জুটি। অভিষিক্ত তাজনেহার ফিরে যান গোল্ডেন ডাকে। হঠাৎ করে আবারও বিপদে লাল সবুজ। কিন্তু দায়িত্ব বুঝে নেন অধিনায়ক। ১৭তম ম্যাচে মুস্তারিকে নিয়ে এগিয়ে চলেন ধীরস্থিরভাবে। মুস্তারি ৩৬ রানে ফিরে গেলেও জ্যোতি ছিলেন অবিচল। শেষ দিকে ফাহিমার ১০ আর জ্যোতির ১৮ রান ভর করে ১১৯ রানের পুঁজি পায় টাইগার্সরা। আধুনিক ক্রিকেটের হিসাব কষলে রানটা খুব বেশি নয়, কিন্তু বাংলাদেশের এক ঝাঁক স্পিনার আর শারজার টার্নিং উইকেটে ভরসা রেখেছিলেন জ্যোতি। শুরুতে মারুফাকে আনলেও প্রথম ব্রেক থ্রুটা এনে দেয় ফাহিমা। লেগ স্পিনে বোকা হয়ে স্টাম্পিংয়ের শিকার হন সাসকিয়া। উইকেট হারালেও বাংলাদেশি বোলারদের উপর চেপে বসেছিলেন দুই বোন সারা এবং ক্যাথরিন ব্রাইস। রানও আসছিল বেশ দ্রুত গতিতে। পরে সেখানে লাগাম টানেন মারুফা। তার দুর্দান্ত ইনসুইং ডেলিভারিতে স্টাম্প ভেঙে যায় ক্যাথরিনের। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্কটল্যান্ড। বাংলাদেশি স্পিনারদের ডেলিভারিগুলোর কোনো জবাবই জানা ছিল না তাদের। মাঝে রান আউট আর ক্যাচে বিপর্যস্ত করে তোলেন ব্রাইস বাহিনীকে। এর মাঝে সবচেয়ে কাঙ্ক্ষিত উইকেটের দেখা পান নাহিদা আক্তার। ১৯তম ওভারে ক্যাথরিন ফ্রেসারকে রাবিয়ার ক্যাচ বানিয়ে টি-20 ক্যারিয়ারের ১০০তম উইকেট শিকার উদযাপন করেন এই বাঁহাতি অর্থোডক্স। আর বাংলাদেশ জিতে নেয় তাদের প্রথম ম্যাচ। এক বা দুই না, দীর্ঘ ১০ বছর পর টি-20 বিশ্বকাপে জয়ের দেখা পেল বাংলাদেশ। প্রতিপক্ষ স্কটল্যান্ড হলেও এই জয় আত্মবিশ্বাস যোগাবে বাংলাদেশের লাল সবুজের মেয়েদের। শারজা স্টেডিয়াম থেকে শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এবারে টাইগার ক্রিকেটের খবর। টি-20 সিরিজ সামনে রেখে সন্ধ্যায় ফ্লাড লাইটে প্রস্তুতি সারবে টাইগাররা, আর দুপুরে অনুশীলনে নামবে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে গোয়ালিয়রে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রিমন, গোয়ালিয়রে বাংলাদেশ যে ৩টা সেশন অনুশীলন করার সুযোগ পাবে, অর্থাৎ ৩ ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20কে সামনে রেখে সেই সেশনের যে দ্বিতীয় সেশন আজ অনুষ্ঠিত হবে। এবং ফ্লাড লাইটের আলো যদি বলি, ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। ফ্লাড লাইট আলোর একমাত্র যে ব্যাটিং এবং বোলিংয়ের যে অনুশীলন করার সুযোগ পাবে বাংলাদেশ, সেটা কিনা আজই। বলছিলাম যে গতকাল বাংলাদেশ প্রথমবারের মতো মধ্যপ্রদেশে, বাংলাদেশ তাদের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম মধ্যপ্রদেশে আসলে খেলছে। এবং সেই মধ্যপ্রদেশের যে প্রথম ম্যাচ, সেই প্রথম ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল আজ প্রথমবারের মতো ফ্লাড লাইটে অনুশীলন করবে। গতকাল তারা অনুশীলন করেছিল তীব্র রোদের মধ্যে, এবং আমরা দেখেছিলাম যে সেই রোদের কারণে কিন্তু বাংলাদেশ দলের যে অনুশীলন নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পরে সে অনুশীলনটা শুরু হয়েছিল। যদি ভেন্যুর কথা বলি, এই ম্যাচ দিয়ে কিন্তু মধ্যপ্রদেশের এই মাঠে অভিষেক হতে যাচ্ছে, এবং আমরা যতদূর জানতে পেরেছি সেখানে একটা জমকালো একটা উদ্বোধনী অনুষ্ঠান করতে চায় মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এবং এখন গতকাল এই নিয়ে একটা সভা হয়েছে, এবং সেখানে নীতিগতভাবে কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার কথা যদি একটু বলি, নিরাপত্তার চাদরে একেবারে গোটা স্টেডিয়াম পাড়া থাকে। স্টেডিয়াম থেকে প্রায় ৩ কিলোমিটার
কিলোমিটার দূরে যেই রাস্তা সেই সংযোগ সড়কটা গোটা আটকে দেওয়া হয়েছে এবং আমরাও আসলে যখন প্রবেশ করতে গিয়েছি তখনও দেখেছি যে কয়েক স্তরের নিরাপত্তা তল্লাশি চৌকি ভেদ করে তারপর আমাদেরকে প্রবেশ করতে হয়েছে। অর্থাৎ অখিল হিন্দু মহাসভার যে হুমকি সেই হুমকি আমরা জানি যে গতকালও কিন্তু একটা আন্দোলন হয়েছিল এবং বাংলাদেশের এই ম্যাচটা যাতে কোনোভাবেই মধ্যপ্রদেশের এই মাঠে না হতে পারে সেজন্য তারা আন্দোলন করছে। তবে নিরাপত্তা রক্ষীরা কিন্তু একেবারে সজাগ দৃষ্টি রাখছেন। বাংলাদেশের দলের অনুশীলনে আবারও ফিরতে চাই। গতকাল আসলে আমরা অনুশীলনটা যেমনটা দেখছিলাম বলছিলাম যে তীব্র গরমের মধ্যে বাংলাদেশ দল প্রথম অনুশীলন করেছিল, যে কারণে কিন্তু সেই অনুশীলনে আমরা দেখেছি যে কিছুটা গা গরমের কিছু শতভাগ আসলে অনুশীলন তারা করেন। তবে আজ যেহেতু ফ্লাড লাইটের নিচে তারা হয়তো ব্যাটিং বোলিং পুরোটাই নিজেদেরকে ঝালিয়ে নেবে। গতকাল কিন্তু আমরা দেখেছিলাম যে ফিটনেসের কোনো ট্রেনিং করেনি বাংলাদেশ দল, রানিংও করেনি, সরাসরি উইকেটে এসে তারা ব্যাটিং বোলিং করেছে। দুপাশে 2 উইকেট, অর্থাৎ এক পাশে আমরা দেখেছিলাম যে পেসাররা বোলিং করেছে, অন্য পাশে কিন্তু আমরা দেখেছিলাম যে স্পিনাররা বোলিং করেছে। একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এখানে গণমাধ্যম যারা কর্মী রয়েছেন তারা কিন্তু বাংলাদেশ দলের অনুশীলনে সাকিব আল হাসানকে তারা বারবার খুঁজছেন এবং আমাদের কাছে আসলে তারা জানতে চেয়েছিলেন সাকিব আল হাসান কোথায়, তারা ঠিক আসলে কোনজন সাকিব আল হাসান। তো তারা আসলে অনেকেই হয়তো এখনও জানতে পারেনি যে বাংলাদেশ দল তাদেরকে যখন আমরা জানিয়েছিলাম যে বাংলাদেশ সাকিব আল হাসান টি-20 থেকে অবসর নিয়েছে তারা কিছুটা বিস্মিত হয়েছে। তবে তারা প্রত্যাশা করছে যে টেস্টে যেমন অনেকটা একতরফাভাবেই ভারত ম্যাচ জিতে গিয়েছে, টি-20তে বাংলাদেশ দল কিছুটা হলো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ দল যে সন্ধ্যায় অনুশীলন হবে তার সবশেষ খবর। কিছুক্ষণ পর অনুশীলন করবে টিম ইন্ডিয়া। টি-20 সিরিজ সামনে রেখে ভারত ও বাংলাদেশ দলের অনুশীলনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ডাবল সেঞ্চুরি হয়েছে 12টি, কিন্তু সবার আগে সচিনের ব্যাটে সে কীর্তি দেখেছে মধ্যপ্রদেশের ক্যাপ্টেন রূপ সিং ক্রিকেট স্টেডিয়াম। অথচ কালের আবর্তে এখন অনেকটাই রুগ্ন দশাই মাঠের। ঘরোয়া লিগ দিয়ে কোনোভাবে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে রূপ সিং স্টেডিয়াম, যে মাঠ সাক্ষ্য দেয় সমৃদ্ধ অতীতের, আছে দৃষ্টিনন্দন ফটো গ্যালারি। গোয়ালিয়র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মাহবুব রিমন। মধ্যপ্রদেশের সবচাইতে পুরাতন ক্রিকেট স্টেডিয়াম, কিন্তু এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে মোটে 12টি, যার 11টিতে জিতেছে টিম ইন্ডিয়া। 2010 সালে সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্ব ক্রিকেট এই মাঠেই সর্বপ্রথম দেখেছিল ওয়ানডেতে দ্বিশতক, যা করেছিলেন ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকার। কিন্তু সেই শেষ। এরপর গেল 14 বছরে কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন রূপ সিং ক্রিকেট স্টেডিয়াম। ঐতিহ্যে মরিচা পড়েছে, চেয়ারগুলো পড়ে আছে বড্ড অবহেলায়, ধুলার আস্তরণ স্পষ্ট, ফ্লাডলাইটের গুল্মের সমাহার, পাখিদের নিরাপদ আশ্রয়, সব মিলিয়ে এ যেন বেহাল দশা। অথচ 1.5 দশক আগেও এই মাঠেই লেখা হয়েছিল কতই না রূপকথা। অলিম্পিকে 32 আর 36 2 দফা ভারতকে স্বর্ণপদক জেতানো ক্যাপ্টেন রূপ সিং এর নামানুসারে হকির জন্য নির্মাণ করা হয় এই মাঠ। 1980 সালে যা দেয়া হয় মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। এর পরের 30 বছরের গল্পটা শুধুই ক্রিকেটময়। এ মাঠ স্বাগতিক হয়েছিল 96 বিশ্বকাপেরও। সচিনের দ্বিশতকের পরে তাকে 10 লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছিল মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, কিন্তু এই মাঠে আর আশাই হয়নি ভারতীয় ক্রিকেট কিংবদন্তির। টাকাটা তাই এখনো পাওনা তার। তবে যে পাশেই তাকানো যায় গোটা স্টেডিয়ামই যেন সচিনময়। এখানকার একটি রাস্তারও নামকরণ করা হয়েছে তার নামেই। আন্তর্জাতিক ম্যাচ না হলেও দুলীপ, রঞ্জি কিংবা ঘরোয়া লিগের ম্যাচ নিয়মিতই হয় ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামে। প্রবেশ পথেই চোখে পড়বে আন্তর্জাতিক আর ঘরোয়া ম্যাচে ফ্রেমবন্দি কত সব মুহূর্ত। এই মাঠ গোয়ালিয়রবাসীর জন্য আবেগ সঙ্গে ঐতিহাসিকও। বাইরে বেহাল দশা থাকলেও উইকেট কিংবা আউটফিল্ড এখনো আন্তর্জাতিক মানের। মধ্যপ্রদেশে আরও স্টেডিয়াম থাকায় এ মাঠের প্রয়োজনীয়তা কিছুটা কমেছে, তবে ঘরোয়া লিগের জন্য রূপ সিং স্টেডিয়াম সবার পছন্দের। बोर्ड मैचेस डिवीजन वो कंटिन्यू होते हैं। বয়সের ভারে রুগ্ন রূপ সিং স্টেডিয়ামে নেই আগের আভিজাত্য, তবুও বর্তমান প্রজন্মের কাছে মোটেও কমেনি তার আবেদন। জৌলুস মনে করিয়ে দেওয়ার জন্য কাচের বক্সে বন্দি করে রাখা হয়েছে ছোট্ট এই মিনিয়েচার, যা ধারণা দেয় আন্তর্জাতিক ম্যাচ হওয়ার সময় কেমন ছিল এর চেহারা। মাহবুব রিমন, সময় সংবাদ। মোহনীয় সৌন্দর্যের আড়ালে লুকিয়ে কান্না, হাহাকার আর আর্তনাদের গল্প। এবারে দেশ
দেশের ফুটবল প্রসঙ্গ শুরু হয়ে গেছে বাফুফে নির্বাচনের ডামাডোল। নির্বাহী সভায় মেজবাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বর্তমান কমিটি। এই নিয়ে 5 বার বাফুফের নির্বাচনের দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক এই সরকারি আমলা। গঠিত হয়েছে 3 সদস্যের নির্বাচনী আপিল কমিশনও। নির্বাচনের আগে আরও একটি নির্বাহী সভা করবে বাফুফের বর্তমান কমিটি। এই যেন রবীন্দ্রনাথের ছোট গল্প, শেষ হইয়াও হইল না শেষ। কথা ছিল বাফুফের সভাপতি হিসেবে বুধবার শেষবারের মতো নির্বাহী সভা করবেন কাজী সালাউদ্দিন, তবে আপাতত তা আর হচ্ছে না। নির্বাচনের আগে আরও একটি কার্যনির্বাহী সভা করবে বাফুফের বর্তমান কমিটি। 5 আগস্ট পরবর্তী এই প্রথম বাফুফে ভবনে হয়েছে কার্যনির্বাহী কমিটির বৈঠক, যেখানে 19 সদস্যের মধ্যে সশরীরে উপস্থিত ছিলেন 10 জন। অনলাইনে যুক্ত ছিলেন আরও 5 সদস্য, আর অনুপস্থিত ছিলেন 4 জন। সভার মূল এজেন্ডা আসন্ন নির্বাচন। মেজবাউদ্দিন আহমেদকে প্রধান করে গঠিত হয়েছে 3 সদস্যের নির্বাচন কমিশন। এই নিয়ে 5 বার বাফুফেতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক এই সরকারি আমলা। এছাড়া গঠিত হয়েছে 3 সদস্যের নির্বাচনী আপিল কমিশনও। 3 সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। জনাব মেজবাউদ্দিন আহমেদ হচ্ছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার। জনাব AKM এহসানুর রহমান উনি নির্বাচন কমিশনার হিসাবে আছেন, এবং তার সাথে আরেকজন নির্বাচন কমিশনার আছেন জনাব সুরায়া আক্তার জাহান। গত যে নির্বাচনগুলি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলি উনি খুব সুচারুরূপে পরিচালনা করেছেন। ওনার উপরে সবাই কনফিডেন্ট ছিল বিদায় তাকে আবার পুনরায় প্রস্তাব করা হয়েছে এবং ভোট সেটা সম্মতি দিয়েছে। এবারের বাফুফে নির্বাচনে কমেছে ভোটার সংখ্যা। আপিল কার্যক্রম শেষে 133 ডেলিগেটের অনুমোদন দেওয়া হয়েছিল, সেটাই চূড়ান্ত করেছে বর্তমান নির্বাহী কমিটি। 133 জনের যে লিস্টটা গতকাল আপিল কার্যক্রম শেষ হওয়ার পরে ওনারা বোর্ডে উপস্থাপন করেছিলেন, সেটা আজকে আমাদের এখানে বোর্ড থেকে 133 জনের সেই লিস্টটা অনুমোদন দিয়েছে। সভায় নির্বাচন ছাড়াও বেশ কয়েকটি ইস্যু নিয়ে হয়েছে আলোচনা, যার মধ্যে ছিল আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপ। মহিলা সাফে বাংলাদেশ অংশগ্রহণ করবে, সেই অনুযায়ী এটার সাথে আলাপ এবং এরপর নভেম্বরে যে আমাদের ন্যাশনাল টিমের যেটা খেলার বিষয় আছে সেগুলি সবকটাই আপনার অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, যাতে এই কমিটির কার্যক্রম শেষ হলো যাতে নতুন কমিটি এসে বাকি কার্যক্রমটুকু চালিয়ে নিতে পারেন। দ্রুতই দায়িত্ব নিয়ে তফসিল ঘোষণা করবে বাফুফের নির্বাচন কমিশন, তবে এর মধ্যে আরও একটি সভা করবে বাফুফের বর্তমান কমিটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন পরবর্তী যুগে কে ধরবে দেশের ফুটবলের হাল? দীর্ঘ 16 বছরে সালাউদ্দিনের সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। ফুটবলার হিসেবে সফল হলেও সংগঠক হিসেবে ব্যর্থ সালাউদ্দিনের সমালোচনায় এতদিন পিছ পা হননি সাবেক ফুটবলাররা। কিন্তু আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না তাদের কেউই। কেন তাদের এমন অনীহা? সে প্রশ্নে তাদের হাজারো অজুহাত। ফুটবলার হলেই যে সংগঠক হতে হবে এমন কোনো কথা নেই বলেও যুক্তি ছুড়ে দিচ্ছেন তারা। দেখুন আমারই করা একটি রিপোর্ট। দীর্ঘ 16 বছরের শাসনামল, যার মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ চেয়ারটা দখলে রেখে তৈরি করেছিলেন নিজের রাজত্ব, যেখানে ব্যর্থতার ভিড়ে সফলতার গল্প নেই বললেই চলে। রাজনৈতিক বলয়ে ফুটবলীয় কার্যক্রমের চেয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিলেই মগ্ন ছিলেন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। জুলাই বিপ্লবের পর ডাক ওঠে সালাউদ্দিন যুগের অবসানের। আসন্ন নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে অনড় অবস্থানের কথা বললেও হঠাৎই অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেন 4 মেয়াদে সভাপতির চেয়ার আঁকড়ে থাকা কাজী সালাউদ্দিন। সাবেক এই ফুটবলারের বাফুফে সভাপতি নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তের পরই ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ পদে নির্বাচনের ঘোষণা দেন তরফদার রুহুল আমিন ও তাওহিদ আউয়াল। এতদিন সালাউদ্দিনের ব্যর্থতার সমালোচনায় মুখর ছিল বিভিন্ন মহল, যে প্রতিযোগিতায় বিভিন্ন সময় সামিল হয়েছেন সাবেক ফুটবলাররাও। তবে নির্বাচন ঘনিয়ে এলেও দেশের ফুটবল তত্ত্বাবধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চেয়ারের হাল ধরতে এগিয়ে আসেননি তাদের কেউই। কিন্তু কেন বাফুফে সভাপতি নির্বাচনে তাদের এমন অনীহা? সে প্রশ্নের উত্তরে সাবেকরা দিলেন নানা অজুহাত। এখানে টাকার খেলা তো, এই সাবেক ফুটবলারদের হয়তোবা অনেকের আছে, বাট অনেকের সদিচ্ছা থাকলেও এই ব্যবসায়ীদের কাছে কেউ না কেউ মানে আসতে চায় না, কারণ এরা তো অঢেল টাকার মালিক, এরা অনেক টাকা ছড়িয়ে নির্বাচন করবে। আমরা কেন আসি না কেন? যদি নির্বাচনে যেতাম আমরা কেউ পাশ করতাম না, কারণ তাদের একটা
সিন্ডিকেট তৈরি করে এই নির্বাচনগুলি করেছেন টাকার বিনিময়ে। একটা নির্বাচন করার পর কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয়, সেইটা কিন্তু আমার যদি না থাকে, সেই অবস্থায় যদি কিছু করতে না পারি, তাহলে আমি ব্যর্থ, আমি বিফলে যাব। চেয়ারে বসে কাজ করব সেটাকে আমি বিশ্বাস করি না। চেয়ারে বসে না করে পিছে থেকেও আমি কাজ করার জন্য আমি আগ্রহী আছি। নিজেরা নির্বাচনে অংশগ্রহণ না করলেও শঙ্কা প্রকাশ করেছেন আসন্ন নির্বাচন নিয়ে। প্রশ্ন তুলেছেন স্বচ্ছতা নিয়েও। অর্থের বিনিময়ে ভোটের প্রথা বাতিল করার দাবিও জানিয়েছেন তারা। যারা আর্থিক সহযোগিতা নেওয়ার জন্য এই ভোট করে, হ্যাঁ, ভোট দিতে আসে, আমার কাছে মনে হয় তারা গুড অর্গানাইজার না, তারা দিতে আসে নাই, কারণ তারা নিতে আসছে। এই ধরনের অর্গানাইজার আমরা অবশ্যই তাদেরকে প্রত্যাখ্যান করি। চুলচিরা বিশ্লেষণ করে টাকার বিনিময়ে কাউকে ভোট দিবেন না, আপনারা যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিবেন। তবে সভাপতি নির্বাচনে সাবেকদের অংশগ্রহণ না থাকলেও অন্যান্য পদে দেখা যেতে পারে মাঠের খেলায় সম্পৃক্তদের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। উয়েফা নেশনস লিগে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে 2 ম্যাচ সামনে রেখে দল ঘোষণা করেছে ফ্রান্স। ইনজুরিতে বাদ পড়েছেন এমবাপ্পে। ফরাসি তারকার ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কোচ দিদিয়ের দেশম। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এখনও সেভাবে ক্লাবে অবদান রাখতে পারেননি ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার। এর উপর আবার নতুন করে পড়েছেন ইনজুরিতে। গেল 24 সেপ্টেম্বর লা লিগায় আলাভেসের বিপক্ষে ম্যাচে বাম পায়ের উরুর পেশিতে চোট পান এমবাপ্পে। ইনজুরির কারণে সবশেষ মাদ্রিদ ডার্বিতেও খেলতে পারেননি ফরাসি তারকা। রিয়ালও ড্র করে সেই ম্যাচে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল অন্তত 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে 25 বছর বয়সী এই ফরওয়ার্ডকে। তবে দ্রুত সুস্থ হয়ে ওঠায় চ্যাম্পিয়ন্স লিগেই লিলের বিপক্ষে ম্যাচে ফেরেন তিনি। তার ফেরার ম্যাচে খর্বশক্তির ফরাসি ক্লাবটির কাছে 1-0 গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। ক্লাবে নিজের ছায়া হয়ে থাকা এমবাপ্পে ম্যাচে হারের দিন পেলেন আরও এক দুঃসংবাদ। উয়েফা নেশনস লিগে ফ্রান্সের আসন্ন 2 ম্যাচের স্কোয়াডেও তাকে বিবেচনায় রাখেননি কোচ দিদিয়ের দেশম। তবে গুঞ্জন ডালপালা মেলার আগেই বিষয়টি পরিষ্কার করেছেন ফরাসি কোচ। ইনজুরি থেকে ফিট হয়ে উঠতে ফরাসি তারকাকে পর্যাপ্ত সময় দিতে চান তিনি। দলের সেরা তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না দেশম। এ কারণে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে 2 ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি তাকে। 11 অক্টোবর ইসরায়েলের বিপক্ষে বুদাপেস্টে প্রথম ম্যাচ ফ্রান্সের। 14 অক্টোবর ব্রাসেলসে বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে লেস ব্লু। আমি এমবাপ্পের সঙ্গে কথা বলেছি। তার নিবেদন নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তার ইনজুরি সমস্যা খুব বেশি মারাত্মক নয়, কিন্তু এর সঠিক চিকিৎসা দরকার। এজন্য আমরা তাকে এই 2 ম্যাচের স্কোয়াডে রাখিনি। সবশেষ জাতীয় দলের হয়ে ইতালি ও বেলজিয়ামের ম্যাচেই আমার মনে হয়েছে সে একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তাকে বিশ্রাম দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছি। 15 মাস পর ফ্রান্স দলে ফিরেছেন চেলসি তারকা ক্রিস্টোফার এনকুকু ও ওয়েসলি ফোফানা। গেল বছর জুনের পর প্রথমবারের মতো ডাক পেয়েছেন এনকুকু। মাত্রই জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ফ্রান্সের নির্ভরতার প্রতীক আঁতোয়া গ্রিজম্যান। গ্রিজম্যানের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ফ্রান্স দলে তার অবদানের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন দেশম। নতুনদের জায়গা ছেড়ে দিতে গ্রিজম্যানের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। পারভিন আক্তার, সময় সংবাদ। কেউ বলতেন হিন্দের মুক্ত, কেউ বা দেবীর প্রাসাদ। দৈর্ঘ্যে 2.5 আর প্রস্থে প্রায় 1 কিলোমিটার। আয়তনে ভারতের 3য় বৃহত্তম দুর্গ। কিন্তু ঐতিহাসিক গুরুত্ব আর নান্দনিকতায় সবার উপর। যে দুর্গে স্বামীর হারানোর শোকে আত্মাহুতি দিয়েছিলেন মানসিংয়ের 9 রানী, যেখানে আওরঙ্গজেব কর্তৃক হত্যার শিকার হয়েছিলেন মোগল শাহজাদা মুরাদ। বলা হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত বিখ্যাত গোয়ালিয়র দুর্গের কথা, যেখানে এলে শোনা যায় অতীত, বর্তমান আর হাজারো রহস্যের গল্প। গোয়ালিয়র দুর্গ ঘুরে বাকিটা জানাচ্ছেন সহকর্মী মাহবুব রিমন। মধ্যপ্রদেশকে বলা হয় ভারতের প্রাণ, আর সেই প্রাণের নিউক্লিয়াসেই গোয়ালিয়র। গোয়ালিয়র হচ্ছে রাজাদের শহর, যে শহরের একেবারে প্রাণকেন্দ্রে পাহাড়ের টিলায় অবস্থিত গোয়ালিয়র দুর্গ। বলা হয় গোয়ালিয়র দুর্গের ইটের প্রায় প্রতিটি ভাঁজে ভাঁজেই রয়েছে কান্না, হাহাকার আর আর্তনাদের গল্প। কি সেটা তাই শোনাবো আজ। চলুন দর্শক। পাহাড়ের কোল ঘেঁষে অতীতে যাত্রা, গা ছমছম কালের সাক্ষী, এ এক ভিন্ন অনুভূতি। গোয়ালিয়র দুর্গের নির্মাণ কাল নিয়ে তর্ক আছে। খোদ
ঐতিহাসিকদের মধ্যেও। প্রাপ্ত শিলালিপিগুলো বলে ৪র্থ শতাব্দী, স্মৃতিস্তম্ভগুলো ইঙ্গিত দেয় ৬ষ্ঠ শতক। সিন্ধিয়া, গুপ্ত, হুন, প্রতিহার, কচ্ছবাহ, তোমরা, পাঠান, মুঘল, ইংরেজ কিংবা মারাঠা সবাই রাজ করেছেন এই দুর্গে থেকেই, রেখে গেছেন তাদের স্মৃতিচিহ্ন। দুর্গে প্রবেশের পরেই স্বাগত জানাবে সে সময়কার এই অতিথি কক্ষ। পাশে পানির সংকট পূরণে আছে দীর্ঘ কুয়ো, যদিও এখন তা শ্যাওলার আস্তরণে ঢাকা। একটু আগালে দুচোখে প্রশান্তি এনে দেবে সেই বিখ্যাত রাজপ্রাসাদ, যার পাদদেশে গোটা গোয়ালিয়র শহর দেখা যাবে এক নিমিষে। এই মুহূর্তে আমরা আছি গোয়ালিয়র দুর্গের সবচাইতে দৃষ্টিনন্দন জায়গায়। আমার পেছনে যে রাজপ্রাসাদটি দেখতে পাচ্ছেন, এটাই সেই বিখ্যাত রাজপুত মানসিং তৈমুরের প্রাসাদ। ইতিহাসে বর্ণিত আছে 1516 সালে সিকান্দার লোদির কাছে হারার পরে এই প্রাসাদের মধ্যেই মানসিংয়ের 9 রানীর সবাই চিতায় আত্মাহুতি দিয়েছিলেন। যুদ্ধে মৃত্যুবরণের আগ পর্যন্ত মানসিং তৈমুরের শাসনকালে গোটা ভারতবর্ষ জুড়ে এক ভিন্ন আবেদন ছিল এই দুর্গের। দেয়ালে খোদাই করা হিন্দু দেবদেবতা, বিষ্ণুর 10 অবতার। সেকালের নির্মাণ, অথচ মহলে প্রবেশ করলেই আপনার চক্ষু হবে চড়ক গাছ। মনোরঞ্জনের জন্য ব্যবহৃত এই কক্ষের এইখানে বসতেন রাজা মানসিং, আর এই 9 কক্ষে তার 9 স্ত্রী। আবার অতিথিদের জন্য ছিল আলাদা কক্ষ। দেয়ালে খোদাই করা মানসিংহের মুকুট কিংবা প্রতীক সবই দৃষ্টি কাড়বে আপনার। কিন্তু মানসিংহের মৃত্যুর পরে যেন দুর্ভোগ নেমে আসে দুর্গটির কপালে। মোগল সম্রাট বাবর ভালোবেসে এই দুর্গকে ডাকতেন হিন্দের মুক্ত, কিন্তু কখনোই আপন করে নিতে পারেননি। দেয়ালেরও কান আছে এমন কথার উৎপত্তি স্থল আপনাকে খুঁজতে হলে আসতে হবে গোয়ালিয়র দুর্গে। এই যে আমার পেছনে দুটো গর্ত দেখতে পাচ্ছেন, এখানে বসে রাজা মানসিং তার 9 রানীর কথা শুনতে পেতেন। এই জায়গাটি সে সময় তার রানীদের বিনোদনের জন্য ব্যবহার হলেও পরবর্তীতে এর আছে এক কলঙ্কজনক ইতিহাস। মোগল সম্রাটরা এই দুর্গের দখল নেওয়ার পরে মোগল সম্রাট শাহজাহানের পুত্র আওরঙ্গজেব ঠিক এই জায়গায় তার আরেক ছেলে মুরাদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করেন। মোগল সাম্রাজ্যের পতনের ঠিক আগে আওরঙ্গজেব এই দুর্গকে ব্যবহার করেছেন বন্দিশালা হিসেবে। শোনা যায় সে সময় গোয়ালিয়র দুর্গ পরিণত হয় ভাগাড়ে, স্তূপ হয়ে ওঠে লাশের সারিতে। এখনো রাতের বেলাতে নাকি এখানে পাওয়া যায় কান্না আর বন্দীদের গোঙানির শব্দ। প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ এই দুর্গের মধ্যে আছে কত মন্দির, আছে সেকাল আর একালের মেলবন্ধন, আছে শত্রুর চোখকে ফাঁকি দেওয়ার কত শত আয়োজন। ইতিহাসের আস্ত করে তাই ছুঁড়ে ফেলা নয়, গোয়ালিয়র দুর্গের আবেদন যে শেষ হবে না কখনোই। মাহবুব রিমন, সময় সংবাদ, মধ্যপ্রদেশ, ভারত। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টি-20 সিরিজ সামনে রেখে গোয়ালিয়রের সন্ধ্যায় ফ্লাড লাইটে প্রস্তুতি সারবে টাইগাররা। দুপুরে অনুশীলনে নামবে টিম ইন্ডিয়া। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।